আমার বাবা আমাকে অফার করতো যে তুমি যদি এই এক গ্লাস দুধ খাও তাহলে বিকালে তোমাকে খেলতে যেতে দিব। তুমি দুধ না খেলে ক্রিকেটার হতে পারবে না, তুমি শক্তি পাবে না। চা খেলে কিন্তু তুমি ক্রিকেটার হতেই পারবে না, কারণ তোমার শক্তি থাকবে না। সেই ছোটবেলা থেকে চা না খেতে খেতে আজ অব্দি আর চা খাওয়া হয়নি। প্রিয় দর্শক, যে ব্যক্তি নিজের ব্যক্তিত্বের সৌন্দর্য উপলব্ধি করতে পারে সেই শাশ্বত, চিরন্তন, সেই চিরতরুণ। দর্শক, এই প্রজন্মেরই তেমন একজন তরুণ অভিনেতা শাশ্বত দত্তকে নিয়ে আমি ইন্দ্রাণী শুরু করতে যাচ্ছি আমাদের আজকের স্যান্টালিনার রূপকথা। শাশ্বত দত্ত এই সময়ের জনপ্রিয় অভিনেতাদের একজন। 2021 সালে কবি প্লাস কুসুম ছিল টেলিভিশনে তার প্রথম নাটক। পুনর্মিলনে ওয়েব ফিল্ম এবং সময় সব জানে ফিকশন তাকে রাতারাতি জনপ্রিয় তারকাদের কাতারে সামিল করে। বুক পকেটের গল্প ছিল তার অভিনীত আরেকটি জনপ্রিয় ফিকশন। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি শাশ্বত দত্ত। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। আর সবচাইতে ভালো লাগছে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আচ্ছা, একটা কথা দিয়ে আলাপ শুরু করতেই চাই। প্রথমে পর্যবেক্ষণ করুন, তারপর চিন্তা করুন, হাসুন, এরপর পরবর্তী ধাপে প্রবেশ করুন। আমরা দেখেছি ফেসবুকে একটা ছবির ক্যাপশন, এটা একটু বিহাইন্ড স্টোরিটা জানতে চাই। না, আমাদের আসলে সবসময় উচিত পরবর্তী ধাপে পদার্পণ করার আগে একটু পর্যবেক্ষণ করা, চিন্তা করা, এবং তারপর সেটা হাসি মুখে মেনে নিয়ে সামনে আগানো। এটা হঠাৎ করে মনে এলো, তাই ওই ক্যাপশনটা দেওয়া ছিল। তার মানে ফেসবুকে তো আপনাকে আমরা অলওয়েজ অ্যাক্টিভ পাই। সোশ্যাল লাইফটা কি করে মেনটেন করছেন? সোশ্যাল মিডিয়া লাইফ অ্যান্ড সোশ্যাল লাইফ। সোশ্যাল লাইফটা হচ্ছে আমার বিয়ের পর সেটা একটু আরও ব্যস্ততা বেড়েছে সামাজিক জীবনে। বিয়ের পর দুই পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান থাকে, সেটা কাজের ফাঁকে ম্যানেজ করে নিতে হয়। যেহেতু আমার পেশাটা ফ্রিল্যান্সিং, 9টা 5টা না, এবং হচ্ছে শুধুমাত্র শুক্র এবং শনিবার বন্ধ এরকম না, সেহেতু এটা খুব ভালো মতোই ম্যানেজ করা যায়। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তাহলে কাজের একটা গল্পের থ্রো দিয়েই আসি। রূপবান নাটকে আপনাকে দেখেছি দুর্দান্ত অভিনয় করতে। ইন পার্সোনাল লাইফ আসলে রূপবান হিসেবে নিজেকে 10-এ কত দেবেন? রূপ নিয়ে কতটা সচেতন আপনি? রূপ নিয়ে আমি আসলে অতটা সচেতন ছিলাম না, কিন্তু বিয়ের পর আমার স্ত্রী সুপ্রিয়া ঘোষ, সে আমাকে সচেতন হতে বাধ্য করেছে। আচ্ছা, তাহলে 10-এর মধ্যে কত দেবেন নিজেকে? সচেতনতাটা দিতে পারি, কিন্তু আমি কতটুকু সুন্দর বাকি সেটা তো আমি মার্কিং করতে পারি না, সেটা আপনি মার্কিং করতে পারেন বা অন্যরা মার্কিং করতে পারেন। ওকে, কিন্তু আমরা রূপবান নাটকে দেখেছি ভিন্ন এক শাশ্বত দত্তকে, যে কিনা খুবই পরিপাটি এবং সে ম্যানিকিউর করছে, পেডিকিউর করছে, রূপচর্চায় মানে অলওয়েজ কানেক্টেড থাকছে। পার্সোনাল লাইফে কি করা হয় এতটা করা হয় না। পার্সোনাল লাইফটা আসলে আমার সবকিছু একটা ব্যালেন্স নিয়েই করা। ওই যেই নাটকটার কথা বললেন রূপবান, সেই নাটকটার মধ্যে কিন্তু ওই ছেলেটা খুব বেশি সচেতন ছিল, যার ফলে তার পারিবারিক জীবন এবং হচ্ছে বিয়ের পর স্ত্রীকে সময় দেয়া সে পর্যাপ্ত দেয়নি, এবং যেই কারণে কিন্তু সংকটটা তৈরি হয়েছিল। বাস্তব লাইফে আমি বেশ ব্যালেন্স করেই চলি। অবশ্যই ব্যালেন্স করে তো চলতেই হবে, একদিকে কাজ, পার্সোনাল লাইফ সব কিছু। তবে এবার একটু স্টাইল স্টেটমেন্টের গল্পটা শুনতেই চাই। আমরা মেরিল প্রথম আলো পুরস্কারে আপনাকে দেখেছিলাম সস্ত্রীক, যেখানে সবাই বেশ সুটেড বুটেড হয়ে আসেন। পক্ষান্তরে শাশ্বত দত্তকে আমরা দেখেছিলাম ভীষণ ক্যাজুয়াল ভাবে। নিজের স্টাইল স্টেটমেন্টটা কিভাবে এক্সপ্লেইন করেন?
আমি স্টাইলের ক্ষেত্রে বেশিরভাগ বা ফ্যাশনের ক্ষেত্রে আমার কমফোর্টকে প্রায়োরিটি দিই। কমফোর্ট এবং সেই সাথে যেটা মানানসই সেটা, কিন্তু কমফোর্টটা যেহেতু আগে আসে এবং মেডেল প্রথম আলোটা হয়েছিল একটু গরমের সিজনে, গরমকালে, হ্যাঁ। ওই জন্য আমি সুটেড বুটেড হয়ে অতটা কমফোর্টেবল ফিল করব না মনে করেছি, তাই আমি ক্যাজুয়াল ভাবে এসেছি এবং আমি বাস্তব জীবনে ক্যাজুয়ালি বেশি থাকি। রং ফর্সাকারী একটা ক্রিমের বিজ্ঞাপনে আপনাকে দেখেছি এবং সেখানে বলেছেন বি হ্যান্ডসাম বি রেডি, সো অলওয়েজ কি আপনি রেডি থাকেন যে কোনো সিচুয়েশনে? রেডি থাকার চেষ্টা করি। ওই যেটা আপনি শুরুতে বললেন অনুষ্ঠানে যে চিন্তা করা, পর্যবেক্ষণ করা, সেই ধরনের মানসিকতা থাকলে যে কোনো সিচুয়েশনই আসলে ফেস করা সম্ভব, তাই বলা যায় যে রেডি থাকার চেষ্টা করি। কিন্তু বিশেষ দিনগুলোতে নিজেকে রেডি করেন কি করে? বিশেষ দিনগুলোতে নিজেকে রেডি করার সম্পূর্ণ দায়িত্ব আমার স্ত্রীর, সেটা সম্পূর্ণ করে সেই প্রেশারটা আমার নেই, সেটা একদম হোম মিনিস্টার আপনি সঁপে দিয়েছেন। হোম মিনিস্টার দায়িত্ব। আচ্ছা, খাবার দাবারের প্রসঙ্গ নিয়ে আলাপ করতে চাই, কিন্তু তার আগে আমরা একটা জিনিস শুনেছি যে আপনি নাকি জীবনে কখনোই চা স্পর্শ করেননি, এটা কতটা সত্যি? চা স্পর্শ করেছি কিন্তু চা পান করিনি। কেন? বিশেষ কোনো কারণ আছে কি এটার পেছনে? বিশেষ কারণ কি, ছোটবেলায় আমি খেতে চেতাম না, দুধ একদমই আমার অপ্রিয় ছিল। তো আমার বাবা আমাকে অফার করতো যে তুমি যদি এই 1 গ্লাস দুধ খাও তাহলে বিকালে তোমাকে খেলতে যেতে দিব, তুমি দুধ না খেলে ক্রিকেটার হতে পারবে না, তুমি শক্তি পাবে না, চা খেলে কিন্তু তুমি ক্রিকেটার হতেই পারবে না কারণ তোমার শক্তি থাকবে না। সেই ছোটবেলা থেকে চা না খেতে খেতে আজ অব্দি আর চা খাওয়া হয়নি। একটা গান আমার মনে পড়ছে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, নিশ্চয়ই আপনি শুনেছেন। তো শাশ্বত তত্ত্ব কতটা ভালো ছেলে, যেহেতু ছোটবেলা থেকে তাকে ভুলিয়ে ভালিয়ে দুধ খাওয়ানো হতো। নিজের কাছে সৎ থাকাটা খুব জরুরি, যে কোনো কাজে বা যে কোনো জায়গায় সৎ যদি আপনি থাকেন আপনার সেই সাহস থাকবে এবং তখন আপনি নিজেকে ভালো বলতে দ্বিধান্বিত বোধ করবেন না। সাম্প্রতিক সময়ে আপনাকে অনলাইন ফুড কোম্পানির একটা টিভিসিতে আমরা দেখেছি, তো সেখানে আপনি এবং তোটিনি বার্গেন করছেন অর্ডার করার প্ল্যাটফর্ম নিয়ে। পার্সোনাল লাইফে আসলে কোন খাবার দাবারগুলো অনলাইনে বেশি অর্ডার করা হয়? অনলাইনে খাবার অর্ডার খুব কম হয়, বাসায় গেস্ট আসলে সাধারণত তখন অনলাইনে অর্ডার করা হয় যদি অনেক বেশি সাডেনলি গেস্ট আসে। আর তাছাড়া আমি বেশিরভাগ সময় ঘরে বানানো খাবারই খাই। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। আর হেলথ নিয়ে আসলে কতটা কনসিয়াস আপনি? আমি সকালে উঠি, যেদিন শুটিং থাকে না সেই দিন হয়, শুটিং থাকলে হয়তো 11:30 জায়গায় আমি ঘুমাতে পারি না, আমার 12টা-1টা বেজে যায় আসতে আসতে। আর শুটিং না থাকলে আমি 11:30টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি এবং 7টা কি 7:30টার মধ্যে উঠে যাই এবং তারপর জিমে যাই বা কার্ডিও করি যতটুকুই। আর স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের গল্পটা আমরা একটু শুনবো, কারণ যেটা হয় যে এখন তো আপনি ভীষণ ব্যস্ততম একজন অভিনেতা। সো যেমনটা বললেন, শুটিং থাকলে একটা লাইফস্টাইল, শুটিং না থাকলে একটা। সো হেয়ারের উপর, স্কিনের উপরে রীতিমতো কিন্তু টর্চার চলে, কারণ ডিফারেন্ট ক্যারেক্টারে আপনাদেরকে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে বাসায় ফেরার পরে মেকআপ টেকআপ তোলার পরে স্পেসিফিক কোনো রুটিন কি ফলো করা হয় স্কিনের জন্য? স্পেসিফিক যদি যখন আউটডোর থাকে তখন তো আমার খুব সানবার্ন হয়, সো আসার পরে হচ্ছে বরফটা রাব করা হয়। এছাড়া এক্সট্রা কোনো আর কি কোনো কিছু, জাস্ট রেগুলার ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে ফেলি, দ্যাটস ইট। আর প্রিয় খাবার কি? প্রিয় খাবার হচ্ছে মাটন দিয়ে তৈরি যে কোনো খাবার। আমরা এটা শুনেছি যে আপনি নাকি 193টা পদের খাবার রান্না করতে পারেন, এটা কতটা সত্যি? এটা পুরোপুরি সত্যি। জাতিসংঘের সদস্যভুক্ত দেশ হচ্ছে 193টা। আমি ওই 193টা দেশের পানিতে ডিম সিদ্ধ করতে পারি। ধরুন আমি ইন্ডিয়ার পানিতে ডিম সিদ্ধ করলাম, তাহলে সেটার নাম হবে ইন্ডিয়ানা বয়েলড এগ। আবার আমেরিকার পানিতে ডিম সিদ্ধ করলাম, সেটার নাম হবে আমেরিকানো বয়েলড এগ। সো এরকম করে 193টা আইটেম করতে পারি। এবার একটু আপনার কাজের দিনের শুরুর দিককার কথা শুনতে চাই, কারণ আপনি অনেকের কাছে কিন্তু অন্যতম একজন ইন্সপিরেশন। বিকজ আমরা জানি যে আপনি প্রায় 300টিরও বেশি বিজ্ঞাপনে আপনি শুধুমাত্র রিজেক্টেড হয়েছেন, তবুও আপনি কোনোভাবেই হাল ছাড়েননি। 2010-এ বিজ্ঞাপন জগতে আপনার প্রথম পদার্পণ, সেই দিনের কথাগুলো কি মনে পড়ে? সেই রিজেকশনগুলো আসলে কিভাবে নিতেন? রিজেকশনগুলো তো আসলে আমার তো শুরু হচ্ছে, আমি তখন এইচএসসি পরীক্ষা দেই, তখন খুব মানে কষ্ট লাগতো, মনে হয় আমি কোনো পরীক্ষা ফেল করেছি। রিজেকশনটা এইভাবে গায়ে লাগতো, যেহেতু খুব টিনেজার ছিলাম। তারপর ধীরে ধীরে একসময় ইউজ টু হয়ে গেলাম যে ওকে হবেই না, অনেকটা মানে পেসিমিস্ট ছিলাম। তো তারপর ধীরে ধীরে আমি কারণ খুঁজতে শুরু করি যে আমি এই জায়গাটায় কেন রিজেক্টেড হলাম, কি হতে পারে। তারপর কাস্টিং ডিরেক্টরদের ফোন করতাম যে এটা কেন হয় না, এখানে কি ঝামেলা। সো
সো ওই জায়গা থেকে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি ধীরে ধীরে। তারপর পিসিটে বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, আমি সেখানে অ্যাক্টিংয়ের ওয়ার্কশপ করেছি। সেটা আমার অভিনয়টাকে আয়ত্ত করতে খুব সাহায্য করেছে। যখন খুবই হতাশাগ্রস্ত হতেন তখন সেই জায়গা থেকে কিভাবে কাটিয়ে উঠতেন? পড়াশোনা করতাম প্রচণ্ড। আচ্ছা, সো পড়াশোনা করতাম, সো ওই হতাশাটার মাথায় থাকতো না। মানে এটা আমার একটা লাইফ লেসন, আপনি যদি কোনো জায়গায় ব্যর্থ হন, সেই ব্যর্থতার কারণটা খুঁজে আপনি অন্য কাজে নিমগ্ন হন, তারপর আবার সেই ব্যর্থতার জায়গাটা মেরামত করতে নেমে পড়ুন। আর জীবনে এখন ফিউচার লাইফ নিয়ে কি স্বপ্ন দেখেন? ফিউচার লাইফ নিয়ে স্বপ্ন হচ্ছে আমি একজন ভালো অভিনেতা হতে চাই, যেহেতু অভিনয়টা আমার প্রফেশন। আমি আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। এই তো আপনার সাথে তো অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, আরও আড্ডা দেবো, তবে আড্ডার স্টাইলটা এবার একটু হবে ডিফারেন্ট, একটু স্পাইস আপ করবো, কারণ আমাদের এবারের রাউন্ড র্যাপিড ফায়ার। খুব দ্রুত গুলি করবেন না। করতেও পারি। ওকে, র্যাপিড ফায়ারের শুরুতেই নিয়মটা একটু বলে দিতে চাই। আপনাকে খুব র্যাপিডলি কোয়েশ্চেন করবো অ্যান্ড অবভিয়াসলি খুব দ্রুত আপনাকে আনসার করতে হবে। আর ইউ রেডি? রেডি। ওকে, পরিবারের একমাত্র সন্তান হবার বেনিফিট কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? প্রচুর আদর পাওয়া যায়, এটা হচ্ছে বেনিফিট। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাদর হওয়ার সম্ভাবনা থাকে। সময় সব জানে, শাশ্বত দত্ত কি জানে? আর শাশ্বত দত্ত অভিনয় জানার চেষ্টা করছে। দিল্লির লাড্ডু খেয়ে কি পস্তাচ্ছেন নাকি আগেই বেশি পস্তাতেন? আনন্দ সহকারে খাচ্ছি, তৃপ্তি সহকারে খাচ্ছি। সপ্তাহে বাজারে যান কতবার? যেদিন আমার শুটিং অফ ডে থাকে সেই দিনই। গুগলে সবচাইতে বেশি কি সার্চ করেন? গুগলে হচ্ছে আগে যেটা করতাম সেটা হচ্ছে অ্যাক্টরদের বায়োগ্রাফি, যে তাদের স্ট্রাগল পিরিয়ডটা, তারা কবে কি করেছে, ওই জিনিসগুলো। আর এখন অ্যাক্টিংয়ের বিভিন্ন মেথড, এগুলো একটু সার্চ করা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন মোট কত সময় ব্যয় করেন? শুটিং থাকলে একদমই কম, আর শুটিং না থাকলে 1.5 থেকে 2 ঘন্টা। কোন তারকার ওয়ার্ড্রোব দেখতে ইচ্ছে হয়? শাহরুখ খান। একটা সময় গুণী অভিনেতা মোশাররফ করিমের ছবি কাভার ফটোতে দিতেন, কিন্তু একটু জানতে চাই কোন অভিনেত্রীর প্রতি আপনি ক্রাশ খেয়েছিলেন এবং কাভার ফটো দিতে চেয়েছিলেন কিন্তু দিতে পারেননি? কারিনা কাপুর। ও, জীবনের সবচাইতে উইয়ার্ড কোন খাবারটা খেয়েছেন? বাঙি। বাঙি একদমই ভালোবাসেন না? না। ওকে, আপনার কি কোনো মুদ্রাদোষ রয়েছে? থাকলে সেটি কি? না, আগে ছিল নখ কামড়াটা। সবচাইতে পপুলার একটা খাবারের নাম বলুন যেটা আপনি অপছন্দ করেন। রোস্ট। ট্রাফিক জ্যামে দীর্ঘক্ষণ বসে থাকলে কি করেন? বসেই থাকি আর ঘাম মুছি। নিজের সম্পর্কে কোন গুজবটা সত্য হলে খুব খুশি হবেন? শাশ্বত দত্ত হলিউডে কাজ করেছে। এবার আপনাকে কয়েকজন অভিনেত্রীর নাম বলবো, তাদেরকে একটা করে প্রশ্ন করতে হবে। মেহজাবিন চৌধুরী। এত ভালো অভিনয় কোথা থেকে শিখলেন? তাসনিয়া ফারিন। কিভাবে হুট করে ক্যারেক্টারে ঢুকে যাও তুমি? ফারিন খান। তোমার ডায়েট প্ল্যানটা জানতে চাই, বিকজ ও খুব মেনটেন করে। তানিয়া বৃষ্টি। কিভাবে এত বিজি শিডিউল মেনটেন করে? তানজিম সাইয়ারা তোটিনি। মিডিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পর তোমার অনুভূতিটা আমি শুনতে চাই, বিকজ ওটা সবাইকে দিয়েছে, বাট যেহেতু আমরা কো অ্যাক্টর ছিলাম, সো ওটা ইন পার্সন শুনতে চাই। ওকে, জে এস হিমি। নিলয় ভাই ছাড়া তো কাজ করলো আমার সাথে, তো কেমন লাগলো? সাদিয়া আরমান। বাসায় কয়টা বিড়াল আছে? আয়েশা খান তাহিয়া। কিভাবে এত সুন্দর করে গুছিয়ে বাংলা বলো? প্রিয়ন্তী উর্বি। পড়াশোনা কবে শেষ করবে? মারিয়া হোসেন শান্ত। তুমি কি আসলে শান্ত? সে শান্ত কিনা শান্ত জানি না, তবে আপনাকে দেখতে শান্ত হলেও আপনি কিন্তু ভীষণ নাটখাট আছেন। খুব খুব ভালো লাগলো শাশ্বত দত্ত আপনার সাথে আড্ডা দিতে পেরে। তবে আজকের আয়োজনে আসার জন্য অর্থাৎ স্যান্টালিনা রূপকথার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা বিশেষ গিফট হ্যাম্পার। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা পেইন রিলিফ অয়েল তৈরি করে দেখাবো। কেমন করে এই পেইন রিলিফ অয়েলটা তৈরি করবেন দেখুন আমার সাথে আপনারা। আর আমার সঙ্গে আছে মডেল রোশনি। রোশনি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রোশনি, কি কাজ করছো এখন? আমি স্টাডি করছি ইউল্যাবে জার্নালিজম ডিপার্টমেন্টে। এর পাশাপাশি আমি মডেলিংয়ে কিছু কাজ করছি। তা আমি আজকে একটা পেইন রিলিফ অয়েল, এটা একটা পিতলের কাঁসার বাটি। কাঁসার বাটিতে এটা নিতে হবে। এর মধ্যে আছে কাঁচা হলুদ, কাঁচা রসুন, লেবু, কালো জিরা, সর্ষের তেল একসাথে মিশিয়ে আপনি যখন ব্যবহার করবেন এটাকে ডাইরেক্ট হিটে না দিয়ে চাইলে একটা তাওয়া অথবা গরম পানির মধ্যে দিয়েও আপনাকে গরম করে নিতে হবে জিনিসটা। যখনই আপনি আপনার পেইনের যে জায়গায় লাগাবেন এটা যেন গরম থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এখান থেকে হাত দিয়ে নিয়েই
মাসাজটা করতে হবে। এখন আমি আপনাদের এই কেমন করে মাসাজ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এসো। দর্শক, আপনারা দেখলেন আমি আজকে একটা পেইন রিলিফ অয়েল তৈরি করে দেখালাম। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি 10 মিনিট মাসাজ করার পরে আপনার পেইন চলে যাবে, ফ্রোজেন শোল্ডার ঠিক হয়ে যাবে। এটা আপনাকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেকের পায়ে নানান রকম পেইন থাকে, এই তেলটা তাদের জন্য একেবারে কি বলবো যে একটা মানে ম্যাজিকের মতো কাজ করবে। সোজা কথা, এটা ম্যাজিক্যাল একটা তেল। তা আমি এখন কিভাবে মাসাজ করতে হবে সেটাই দেখাচ্ছি। মনে করেন এখান থেকে এইখানে একটা পেইন আছে, তো যেটা করতে হবে ভেইনটা প্রথমে একটু বুঝতে হবে যে এই ভেইনগুলো ধরে ধরেই মাসাজটা করতে হবে। অয়েলটা আমি নিলাম সহনীয় পর্যায়ে, এই একটু প্রেশার দিয়ে করতে হবে, থাম দিয়ে প্রেশার দিতে হবে। আর আমাদের রগগুলো যেগুলো আছে, ভেইনগুলো যেগুলো আছে, সেইগুলো খেয়াল করে করেই মাসাজটা করতে হবে। এরপর আঙুলের প্রত্যেকটা আঙুল এই এই এই, তারপর নিজের হাত দিয়ে এইভাবে ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে করতে হবে। তারপরে এইভাবে প্রেশার দিয়ে টানতে হবে। তাহলে যেটা হবে, এই যে ক্লটগুলো থাকে সেগুলো ছুটে যাবে এবং ব্যথাটা আস্তে আস্তে একেবারেই কমে যাবে। তো এই পেইন রিলিফ অয়েলটা যে কি ম্যাজিকের মতো কাজ করে, এটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আমি থাম দিয়ে ওই রগের মধ্যে মাসাজ করছি, এইভাবে এইভাবে এইভাবে। তা আপনার শরীরে যেখানেই ব্যথা পান আপনি সেই জায়গায় এই তেলটা ইউজ করতে পারেন। আমি এখন মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। প্রথমে ভেজা তোয়ালে দিয়ে মুছতে হবে, তারপর শুকনো টাওয়েল দিয়ে মুছতে হবে। এরপর শুকনো টাওয়েল দিয়ে এইভাবে চেপে 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 মুছে নিতে হবে। যেখানেই পেইন থাকবে, সেটা ব্যাক পেইন হোক, মানে পায়ে ব্যথা হোক, অনেকের দেখা যায় গোড়ালিতে ব্যথা করে, থাইতে ব্যথা করে, মানে যে কোনো জায়গায়, ফ্রোজেন শোল্ডার হোক, ব্যাকে হোক, অয়েলটা দিয়ে ম্যাসাজ করলে রেগুলার টানা 7 দিন করলে পুরো একদম ফিট হয়ে যাবে। ঘরোয়া উপায়ে আমরা কত সুন্দর। সেটাই সেটাই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মূল্যবান সময় থেকে সময় দিয়েছো। ভালো থাকো, ভালো ভালো কাজ করো। থ্যাংক ইউ আপু, আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, পেইন রিলিফ অয়েলটা আজকে আমি আপনাদের জন্যই করেছি। আশা করি যাদের সমস্যা আছে বাড়িতে তৈরি করবেন, ইউজ করবেন এবং এর বেনিফিটটা নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শ্রাবণ এবং শিলা। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারি। হার্ট মূলত ক্ষতিগ্রস্ত হয় যখন আমাদের শ্বাস অস্থির হয়। শ্বাস অস্থির হয় তখনই যখন আমাদের চিন্তা অস্থির হয়, অর্থাৎ আমাদের চিন্তা অস্থির হবার ফলে শ্বাস যখন অস্থির হয় তার চাপটি কিন্তু হার্টের উপর পড়ে, যার ফলে হার্ট সঠিকভাবে কাজ করতে পারে না। সেই জন্য প্রথমেই আমাদের চিন্তাকে স্থির করতে হবে। সেজন্য আমরা যে কাজটি করব সেটি হলো ধ্যান বা মেডিটেশন। সহজভাবে বসে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস সময় নিয়ে ছাড়ব। এই প্রক্রিয়াটি অনেকক্ষণ করবার পরে শ্বাসের প্রাকৃতিক অবস্থাটি এবং আমাদের শরীরের প্রাকৃতিক অবস্থাটি ফিরে পাবে। এটি কমপক্ষে 4 থেকে 5 মিনিট করবার পর সাথে আমরা ধ্যানটিও একই সাথে করে নিব।
আমার চিন্তাকে যখন শ্বাসের মধ্যে দিব, এটি একই সাথে শ্বাসেরও ব্যায়াম হয়ে যাচ্ছে এবং অপর পাশে মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে আমাদের মনকে শান্ত করে ফেলছে। এটি করবার পর আমরা চেস্ট ব্রিদিং করব। আমরা সহজভাবে চেস্টকে দেখে জাস্ট হলো আমরা হাত দিয়ে স্পর্শ করে শুধু চেস্ট থেকে ব্রেথ করবার চেষ্টা করব, পেট থেকে নয়। গভীরভাবে শ্বাস নিব এবং ধীরে ধীরে ছাড়বো। শ্বাস থামবে না, গভীরভাবে নিব, ধীরে ধীরে ছাড়বো। গভীরভাবে শ্বাস নিব, ধীরে ধীরে ছাড়বো। গভীরভাবে শ্বাস নিব, ধীরে ধীরে ছাড়বো। প্রথম স্লো গতিতে হবে, তারপর মধ্যম গতিতে হবে, তারপর দ্রুত গতিতে হবে। এই সম্পূর্ণটি হবে আপনার ক্ষমতা অনুসারে। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট করবার পর ধীরে ধীরে আমরা হাতকে নিচে রেখে দিব এবং শান্ত হব। এই প্রাণায়ামটি হয়ে যাওয়ার পর আমরা কিছু আসন করব। এখানেই আমরা হাঁটুর মধ্যে চলে আসব। আমরা ক্যামেল বা উষ্ট্রাসন আসনটি করব। আমরা জানি হার্ট স্বাস্থ্য ভালো রাখবার জন্য বেশিরভাগ দরকার হয়ে পড়ে যারা বেশি বয়সের হয়ে থাকেন। গভীরভাবে শ্বাস নিয়ে যারা এটি করতে পারবেন ক্যামেল, ঠিক এভাবে চেষ্টা করব চেস্ট এরিয়াকে যতটুকু সম্প্রসারণ করা যায় গভীরভাবে শ্বাস নিব। এর ফলে কিন্তু আমাদের এখানে কোনো ধরনের ব্লকেজ থাকলে আপনি যখন গভীরভাবে শ্বাস নেবেন এই ব্লকেজটি ক্লিয়ার হতে থাকবে। যারা এটি করতে পারবেন না তারা কোমরে হাত দিয়ে যতটুকু সম্ভব মাথাকে পিছনে ফেলে দিয়ে যেন এই জায়গাটি প্রসারিত হয়। চেস্টের জায়গাটি যত প্রসার হবে এবং ব্রেথ বেশি হবার ফলে এই জায়গাতে কোনো ধরনের ব্লকেজ থাকবে না, আপনি হার্টের উপর কোনো প্রকার প্রেশার পড়বে না। এটিতে আমরা কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে এই আসন থেকে মুক্ত হয়ে আমরা দাঁড়িয়ে একটি আসন করব। সহজভাবে সবাই এই আসনটি যেন করতে পারে। এটির নাম হলো ওরিওর। হাত দুটো প্রসারিত করে দুটো হাতের পাতা একসাথে রেখে গভীরভাবে শ্বাস নিয়ে হাঁটু ভেঙে চেস্টকে প্রসারিত করে যতটুকু সম্ভব চাপ না প্রয়োগ করে পিছনের দিকে দিয়ে দেবো, যেন আমাদের চেস্টের এই জায়গাটি সম্প্রসারণ হয় এবং গভীরভাবে আপনি শ্বাস নেবেন। গভীরভাবে শ্বাস নেওয়ার ফলে কিন্তু যেই জায়গাটি সম্প্রসারণ হবে ওই জায়গাতে কোনো প্রকার ব্লকেজ থাকবে না। এখানে কমপক্ষে আমরা 1 মিনিট সময় থেকে একই নিয়মে অপর পাশটিও করে নিব। অপর পাশটি হয়ে যাওয়ার পর এবার আমরা পিঠের উপর শুয়ে সর্বশেষ একটি আসন করব। এটি একটি চমৎকার আসন, হার্টকে ভালো রাখবার জন্য। এই আসনের নাম হলো ফিশ পোজ। সেই জন্য পায়ের পাতা দুটো একসাথে রেখে হাত দুটোকে কোমরের নিচে রেখে গভীরভাবে শ্বাস গ্রহণ করে বুককে উপরে তুলে ধরবো এবং মাথার মুকুটকে যতটুকু সম্ভব নিচে রাখবো। এর ফলে আমাদের চেস্টের জায়গাটি প্রসারিত হচ্ছে। আপনি যখন এই অবস্থায় গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন এই জায়গাতে কোনো প্রকার আড়ষ্টতা থাকবে না। আপনাকে এখানে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে। কমপক্ষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে প্রথম মাথা, তারপর বুক এবং হাত আমরা মুক্ত করে পা দুটো প্রসারিত করে রিল্যাক্স পজিশনে শবাসনায় আমরা শরীরকে সম্পূর্ণরূপে শিথিল করে দিয়ে বিশ্রাম নেব। প্রিয় দর্শক, হার্টকে ভালো রাখতে এই প্রাণায়ামা আসনগুলোর পাশাপাশি আপনাকে অতিরিক্ত তেল এবং প্রাণীজ যে খাবারগুলো আছে সেই খাবারগুলো কম গ্রহণ করে উদ্ভিজ্জ খাবারের প্রতি আমরা নির্ভরশীল হব। তার পাশাপাশি শারীরিক কর্মপ্রক্রিয়া বাড়াতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন যাদের শারীরিক পরিশ্রম কম হয় তারা যতই উদ্ভিদ খাবার গ্রহণ করুক না কেন তাদের দেখা যায় যে হার্টের মধ্যে প্রবলেম আমরা দেখতে পাই। প্রিয় দর্শক, আপনাদেরকে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। প্রিয় সেলিব্রিটির সাথে আড্ডা, যোগা টিপস এবং দারুণ সব বিউটি টিপস নিয়ে আজকের আয়োজনটাও ছিল বেশ মুখর। নিশ্চয়ই দর্শক আপনাদেরও ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবারের সবাইকে নিয়ে সানন্দে থাকুন, আনন্দে বাঁচুন, থাকুন মাছরাঙা টেলিভিশনের সাথেই।